नमस्कार। एयर इंडिया कप्तान जुबिन लॉर्ड और क्रू की ओर से एयरबस 321 उड़ान AI 661 पर आपका स्वागत है। इस देरी के कारण आपको जो असुविधा हुई उसके लिए हमें खेद है। कृपया अपने इलेक्ट्रॉनिक उपकरण बंद कर दें। कृपया अपनी सीट सीधी रखें और सीट पर कसकर बांध लें। ट्रे टेबल फुटरेस्ट को नियत स्थान पर रख दें और खिड़की का शटर खुला रखें। इस उड़ान में धूम्रपान करने की अनुमति नहीं है। নাইরোবি এয়ারপোর্ট থেকে যিনি আমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন তার নাম মাইকোর প্রচণ্ড অ্যাপেন্ডিক্সের ব্যথা হওয়ার কারণে সামি বলে আরেকজন আমাদেরকে জয়েন করেন, যিনি আমাদেরকে পুরো অ্যাম্বাসলি অবধি নিয়ে যান প্রথম দিন। মাইকোকে আমরা মাঝ রাস্তায় একটা গ্রামে একটি ডিসপেন্সারিতে আমরা নামিয়ে দিই। আমরা নাইরোবি এয়ারপোর্টে নামার পর অ্যাম্বাসলি যাচ্ছিলাম। কেনিয়ার রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল। এরকম অনেকটা রাস্তার পর অ্যাম্বাসলি ন্যাশনাল পার্কে ঢুকলাম। ন্যাশনাল পার্কের আগে গাজেল আর জিরাফ দেখেছিলাম, অনেক রকম পাখি দেখলাম, আর তারপর কিছুক্ষণ পর কিছু অস্ট্রিচ, জ্যাকেল, হাতিও দেখলাম। প্রত্যেক বছর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করার আগে আমরা একবার করে কেনিয়ার আইটিনারিটা দেখে নিতাম, মানে এই ভাড়া কমেছে কিনা বা এখন যাওয়া পসিবল কিনা, এয়ারফেয়ার কতটা বেশি। কিন্তু এখনও অবধি মানে 2018 অবধি কোনোবারই আমরা ঠিক মতো ঠিক সময় ঠিক বাজেটের মধ্যে প্ল্যান করে উঠতে পারিনি। কিচ্ছু ঠিক ছিল না। ঠিক যেটা ছিল সেটা হচ্ছে বেনারস যাওয়ার কথা ছিল, কিন্তু ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখি যে নাইরোবি যাওয়ার ভাড়াটা খানিকটা কমেছে। দুম করে প্ল্যান করে ফেললাম আর দুম করে টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম কেনিয়া। একটা জায়গায় অনেক গাড়ির ভিড় ছিল, সেই গাড়ির ভিড়ে আমাদের গাড়িও গেল। তখন সেখানে দেখলাম দুটো চিতা যাচ্ছে। আমি আমার দূরবীন দিয়ে সেই চিতাগুলোকে দেখলাম। এটা গাজেলকে মারার জন্য সেই চিতাগুলো যাচ্ছিল, কিন্তু গাজেলটা পালিয়ে গেল। কেনিয়াটা আসলে আমাদের জন্য একদম একটা স্বপ্নের মতো। আমাদের বাকেট লিস্টে প্রায় প্রথম সারিতেই কেনিয়ার নাম। এই ঘোড়াটা না
প্রায় সারিয়াল বলা চলে, কারণ আফ্রিকার জঙ্গল এভাবে যে আমরা দেখব সেটা ঘুরে আসার এতদিন পরেও মানে আমাদের বিশ্বাস হয় না। Madun jalok samay way ay walen taba muy tel আমরা আমাদের সাফারি করে আমাদের হোটেল কিবো সাফারি ক্যাম্পে গেলাম। ক্যাম্প হলো সব টেন্টের মতো, আমাদের ক্যাম্পের নাম্বার ছিল 25। আমরা সেখান থেকে প্রথমে গিয়ে ওখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, সেগুলো খেলাম। তারপর গরম তোয়ালে দিয়ে গা হাত পা পুষলাম। কিবো সাফারি ক্যাম্প বলে যে ক্যাম্পটায় আমরা অ্যাম্বোসেলিতে রাতে থাকলাম, এটা হোটেল বলা চলে না, জঙ্গলের ঠিক মাঝখানে একটা ক্লাস্টার অফ কটেজেস, মানে টিপিক্যাল আফ্রিকান স্টাইলে যে কটেজগুলো, কটেজ বলতে টেন্ট বেসিক্যালি, এগুলো সবকটাই একটা করে টেন্ট, সেই রকম মানে একটা টেন্টেই আমরা ছিলাম। আমাদের টেন্টে যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন তার কাছে আগেই আমরা জেনে নিলাম যে কিলিমাঞ্জারোটা সকালবেলা কোন দিকে দেখা যায়। তো জানতে পারলাম যে আমাদের টেন্টের ঠিক পেছন দিকেই কিলিমাঞ্জারো দেখা যাবে পরের দিন সকালবেলা, কিন্তু যদি মেঘ না থাকে। এইটাই একটা বড় আমাদের মানে অ্যান্টিসিপেশনে ছিলাম যে পরের দিন আমরা কিলিমাঞ্জারো দেখতে পারবো কিনা। প্রথম দিনের সাফারি শেষে আমরা একটু তাড়াতাড়ি খেতে চলে গেলাম। এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস আমাদের নেই, কলকাতায় অনেক রাত হয় খেতে। এখানে যেহেতু মোস্টলি আমাদের সঙ্গে যারা ট্যুরিস্ট ছিলেন তারা মোস্টলি ইউরোপিয়ান বা আমেরিকান, ডিনারটা একটু আগেই করেন। বিশাল স্প্রেড ছিল বুফের, স্টেক, স্যালাড, আরও লাইভ কাউন্টার, ডেজার্ট। আমরা যখন ক্যাম্পে পৌঁছই তখন সন্ধে তো হয়ে গেছে, আলো খুবই কম, শুধুমাত্র প্রপার্টিতেই অল্প অল্প আলো যাতে রাস্তাটা চিনে যাওয়া যায়, বাকি শুধুই তারার আলো এবং আশেপাশে পোকামাকড়ের আওয়াজ, জন্তু জানোয়ারের আওয়াজ। আর কিছু মানে ক্লোজ বাই যে মাসাই গ্রামগুলো আছে সেই গ্রাম থেকে মাসাইরা এখানে মূলত রাত্রিবেলা পাহারা দেয়, বা বাকি যারা এই প্রপার্টিটায় কাজ করেন তারা সবাই প্রায় মাসাই। Y ahora, Leopoldo Pineda.
পরের দিন সকালবেলা উঠে আমরা প্রথমে কিলিমাঞ্জারো দেখতে পাইনি, কারণ খুব মেঘ করেছিল। মেঘ হওয়াতে একটা অন্যরকম দেখতে লাগছিল আফ্রিকার জঙ্গল, অপূর্ব। কিন্তু কিলিমাঞ্জারো আমরা ব্রেকফাস্ট যখন করতে গেলাম তখনও দেখতে পাইনি। দুর্দান্ত ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম স্বামীর সাথে। প্রচুর জিব্রা, প্রচুর 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 হাতি, গজেল, আরও নানান রকম জন্তু জানোয়ার দেখলাম। সঙ্গে স্বামীর কাছে প্রচুর অ্যাম্বোসেলি নিয়ে গল্প শুনলাম। অ্যাম্বোসেলি আসলে বালির ঝড়কে অ্যাম্বোসেলি বলে। অ্যাম্বোসেলির দ্বিতীয় দিনে হঠাৎ বৃষ্টি নামলো। আমাদের গাড়ি তখন একদল হাতির পেছনে ছুটেছে। স্বামী হঠাৎ গাড়িটা থামিয়ে দিল। আমাদের বাঁদিকে দেখি একটা লোন উইল্ডার বিস্ট একা একা বৃষ্টিতে ভিজছে, আর ওকে চারদিক থেকে ঘিরে রেখেছে যেন সীমাহীন সমুদ্রের মতো আফ্রিকান সাভানা। স্বামী আমাদের গাইড, গোটা জঙ্গলটা প্রায় ওর নখদর্পণে। আমি যেমন দূর থেকে একটা জন্তু দেখে লেপার্ড ভেবেছিলাম, কাছে আসতে স্বামী চিনিয়ে দিয়েছিল ফিমেল অস্ট্রিচ। মেল অস্ট্রিচের মতো তারা কালো হয় না, তাদের পালকের রং আসলে বাদামি। অ্যাম্বোসেলির স্পম্পে কিছু পিঙ্ক ফ্লেমিঙ্গোর দেখা মিলল। দুপুরে আমরা ওল্ড টুকাই লজ বলে একটা লজে খানিকক্ষণ বিশ্রাম নিতে আমরা থেমেছিলাম। সেটাও অপূর্ব একটা স্পট। সেখান থেকে দূরে হাতির পাল দেখা যায়। সেখানে আমরা খানিকক্ষণ টাইম স্পেন্ড করলাম। আমাদের বক্সে করে খাবার আমরা নিয়ে বেরিয়েছিলাম, মূলত গ্রিলড চিকেন, স্যান্ডউইচ, ফ্রুট জুস, ফল, এইসব নিয়ে আমরা একটা ছোট্ট টিলার ওপরে একটা স্পট আছে, সেখানে আমরা লাঞ্চ করতে উঠি। ওপর থেকে পুরো একটা বার্ডস আই ভিউ অফ অ্যাম্বোসেলি আমরা দুর্দান্ত দেখলাম। সেখানে প্রচুর পেলিকান দেখতে পারলাম, আরও হাতির দল তো প্রচুর। অ্যাম্বোসেলি ইজ ফেমাস ফর এলিফেন্টস, সো মন ভরে গেছিল। সেখান থেকে ফেরার পথে একদল ইম্পালা, তাদের মধ্যে একটি মেল ইম্পালা একদল মহিলাকে আবার তাড়া করে বেড়াচ্ছে।
বাড়িতে ফেরার পথে আমাদের পথ আটকে ছিল একটি জিরাফ। ধীর গতিতে রাস্তা পেরিয়ে এগিয়ে গেল ঝোপের দিকে। দিনের আলো প্রায় ফুরিয়ে এলো। গাড়ি চলছে স্বপ্নের আফ্রিকান গ্রাসল্যান্ডের মধ্যে দিয়ে। দুদিকে অ্যাকেশিয়া গাছের ভিড়। হঠাৎ স্বামী ডান দিকে দুটো অ্যাকেশিয়া গাছের দিকে হাত বাড়িয়ে ইশারা করতে থাকলো। আমরা তাকিয়ে দেখলাম দুটো অস্ট্রিচ দৌড়োদৌড়ি করছে। স্বামী গাড়িটা থামিয়ে দিয়ে বলল, নিচে তাকাবেন না, ওই অ্যাকেশিয়া গাছ দুটোর ওপরে তাকিয়ে থাকুন, মিনিট দুয়েক পরে দেখতে পাবেন। অ্যান্ড দেয়ার ওয়াজ আওয়ার মোমেন্ট অফ ট্রুথ। অ্যাকেশিয়া গাছ দুটোর মাথায় যে মেঘ জমেছিল আস্তে আস্তে সরে গেল। বেরিয়ে এলো বরফে ঢাকা কিলিমাঞ্জারো, চাঁদের পাহাড়। দেখা মিলল অবশেষে। এরকম বিকেল বোধহয় জীবনে একবারই আসে। অ্যাম্বোসালি ন্যাশনাল পার্কে 2 রাত কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন নাইবাসা। হাইওয়ে ধরলাম আমরা। হাইওয়ে দুধারে ছোট ছোট মাসাই গ্রাম। বেশ অনেকটা পথ অ্যাকচুয়ালি। অ্যাম্বোসালি থেকে নাইবাসা যেতে আমাদের লাগবে প্রায় 7 ঘন্টা। মাঝখানে আমরা নাইরোবি পাবো। নাইরোবির আগে একটা কোথাও স্টপ করার কথা, তারপরে আবার প্যাকড লাঞ্চ সঙ্গে করে নিয়ে আমরা নাইবাসা পৌঁছবো। তো অ্যাম্বোসালি থেকে বেরিয়ে নাইরোবি ঢোকার খানিকটা আগে আমরা একটা গ্যাস স্টেশনে থামলাম। গ্যাস স্টেশনের ঠিক পাশেই একটা কিনিয়ান কিউরিও শপ ছিল। তো ওইটাই আমরা একটা হল্ট হিসেবে ধরে ওখানে খানিকটা আমরা টাইম স্পেন্ড করলাম ওই কিনিয়ান কিউরিও শপটায়। খুব বৃষ্টিও পড়ছিল তখন। নাইরোবি দিয়ে যেতে যেতে এবার অ্যাকচুয়ালি নাইরোবির অন্য দিকটা আমরা দেখতে পারলাম, কারণ আমরা এয়ারপোর্ট থেকে সোজা অ্যাম্বোসালি গেছিলাম। এবার উল্টো দিকে ঢুকলাম আর কি। আমাদের বাঁ হাতে নাইরোবি ন্যাশনাল পার্ক, সেটাও আমরা দেখতে পারলাম। ইনফ্যাক্ট রাস্তা দিয়েই গোটা জঙ্গলটা দেখা যাচ্ছিল। ভেতরে কিছু জিরাফও আমরা গাড়িতে চলতে চলতেই স্পট করতে পারলাম। ইনফ্যাক্ট এরকম জিরাফ রাস্তাতে অনেকবারই আমরা স্পট করেছি রাস্তার ধারে। আরেকটা যে জিনিসটা চোখে পড়লো সেটা আমাদের স্বামী দেখালো। আমাদের বম্বেতে ধারাভি যেরকম ঠিক সেরকম কিনিয়ার নাইরোবির একটা স্পেসিফিক জায়গায় একটা বিশাল বড় স্লাম আছে। এখন সেই স্লামের বাসিন্দাদের রিহ্যাবিলিটেট করার জন্য বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে।
ঠিক একদম আমাদের বম্বের মডেলের। স্বামী আমাদের সেই জায়গাটা দেখালো। অনেকটা পথ, নাইবাসা যেতে অনেকটা খানি সময় লাগবে। ইনফ্যাক্ট আমরা নাইবাসায় যেখানে ছিলাম সেটা নাইবাসার আসল মেন যে নাইবাসার জায়গাটা, সেখান থেকে আরও অন্তত 30 কিলোমিটার ভেতরে কোঙ্গনি বলে একটা জায়গায় আমাদের লজটা ছিল, কোঙ্গনি লজ। সেদিন বৃষ্টিও শুরু হয়ে যায়, ফলে আমরা ওই দিন আর নাইবাসা লেকে থামলাম না, আমরা সোজা কোঙ্গনি পৌঁছলাম। মাঝখানে যেটা পেরিয়ে আমরা নাইবাসা পৌঁছলাম সেটা হচ্ছে কিনিয়ান রিফট ভ্যালি। বিখ্যাত কিনিয়ান রিফট ভ্যালি, যেটার ব্যাপারে ছোটবেলায় জিওগ্রাফি বইয়ে আমরা পড়েছি। তানজানিয়া থেকে শুরু করে ওদিকে ইথিওপিয়া পর্যন্ত, ইনফ্যাক্ট ম্যাডাগাস্কার থেকে শুরু করে সিরিয়া অবধি এই ভ্যালিটার প্রেজেন্স দেখা যায়। বিশাল 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 রিফট ভ্যালি বাদিকে। ঠিক অ্যাকচুয়ালি জিওগ্রাফি বইয়ের ছবিগুলো একদম মানে জীবন্ত হয়ে যাচ্ছিল। এই জায়গাটায় অনেক ছোট ছোট দোকান আছে, লোকজন এখানে দাঁড়ায়, স্টপ করে, ছবি তোলে। খুবই সুন্দর জায়গাটা। ইনফ্যাক্ট এই রাস্তাটা খুব সরু রিফট ভ্যালির পাশে, তাই জন্য বেশ খানিকটা সময় আমাদের ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়। নাইবাসা যাওয়ার পথে আমরা একদল উট দেখতে পাই। রাস্তার দুধারে আমরা জিব্রা স্পট করলাম। ইনফ্যাক্ট দুটো জিরাফ বসেছিল, আমি কোনোদিন জিরাফকে বসে থাকা অবস্থায় দেখিনি, এই প্রথম দেখলাম। গাড়িটা খুবই জোরে ছুটছিল, তখন ভালো করে ছবি তুলতে পারিনি আমরা। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি কোঙ্গনি পৌঁছলাম। কোঙ্গনি জায়গাটা যেটা বুঝলাম সেটা আসলে এখানকার লোকালাইটদের জন্য একটা উইকেন্ড ডেস্টিনেশনও বটে। আমরা কোঙ্গনিতে যে জায়গাটায় ছিলাম, কোঙ্গনি লজ বলে যে প্রপার্টিটা, এটা একদম টিপিক্যাল আফ্রিকান আর্কিটেকচার যেরকম হয়, স্টোন বিল্ট স্মল কটেজেস, একেবারে সেরকম বড় বড় কাঁচের জানলা। সেদিনও অ্যাকচুয়ালি খুব বৃষ্টি পড়ছিল, সন্ধে প্রায় হয়ে গেছিল। ক্রিসমাসের দুদিন আগে আমরা পৌঁছলাম কোঙ্গনি লজে। পরের দিন সকালবেলা আমরা নাইবাসা থেকে বেরোলাম, রাদার কোঙ্গনি থেকে বেরোলাম। কোঙ্গনি থেকে বেরিয়ে আমরা নাইবাসা লেক যাব। নাইবাসা লেকের মেন অ্যাট্রাকশন হলো হিপোপটেমাস। Okay, welcome to Lake Naivasha. Thank you. Lake Naivasha, this is a freshwater lake. Okay. And we are on the floor of Great Rift Valley. Here you have the kingfisher. Okay. আমাদের পাশে দেখো, এখানে সব জায়গায় হিপো আছে। আমরা হিপোর ওপর দিয়ে চলছি। Naivasha Lake is a soda water lake, and it is infested with hippopotamus.
This side? Hippopotamus usually stay in the water during the daytime, দুটো and they move outside during the night. Okay. They are two herbivores, although the most aggressive animal we have in Africa. দ্বিতীয় অ্যাট্রাকশন হচ্ছে বিশাল নাইওয়াসা লেকটা পেরিয়ে মানে নৌকো করে পেরিয়ে আমাদের পৌঁছতে হয় ক্রিসেন্ট আইল্যান্ডে। ক্রিসেন্ট আইল্যান্ড ইজ দি ওনলি প্লেস যেখানে ট্যুরিস্টদেরকে পায়ে হেঁটে জন্তুদের সঙ্গে মানে জঙ্গলটা ঘোরার একটা সুযোগ ট্যুরিস্টরা পাবে, কারণ আর কোথাও কোনো সাফারিতে জঙ্গলের ভেতরে ট্যুরিস্টদেরকে নামতে দেওয়া হয় না। শুধুমাত্র ক্রিসেন্ট আইল্যান্ডে ট্যুরিস্টরা অ্যাকচুয়ালি পায়ে হেঁটে জঙ্গলটা পুরোটা ঘুরতে পারেন এবং বাকি যে ওয়াইল্ড অ্যানিমালস মানে কার্নিভোরাস কোনো অ্যানিমাল নেই, মোস্টলি জিরাফ, জিব্রা, ওয়াটার বাক, উইল্ডারবিস্ট এরাই সব মোটামুটি জঙ্গলটায় ঘুরে বেড়াচ্ছে। ফলে ইট ইজ অ্যান ইউনিক এক্সপিরিয়েন্স, কারণ এই জন্তুগুলোর পাশ দিয়েই হেঁটে হেঁটে গোটা জঙ্গলটা আর কি দেখতে হয়। সঙ্গে গাইড ছিল অবশ্যই আমাদের। ক্রিসেন্ট আইল্যান্ডে আমাদের গাইড ছিলেন জর্জ বলে একজন। জর্জ আমাদের জঙ্গলের অনেক গল্প বলেন, প্রচুর গাছ চেনান। It's a medicinal plant, Kando bush, for the treatment of typhoid. Yeah, typhoid, you boil the leaves, take a cup in the morning and a cup in the evening, typhoid is gone. Mother Nature has everything for all the problems that we go through. Yes, medicinal used by the Maasai community for the treatment of bones and the flavoring of the soups. The roots are the ones that are used. You pluck the root, boil clean the roots and then boil it and mix it with the soup, the bone soup. It's good to it enables the healing of broken bones, and also good very flavor of the soup. জন্তু জানোয়ারদের প্রচুর গল্প বলেন, আমাদের ছবি তুলে দেন। When the sacrifice was done of the sheep or a goat, men will smear goat's fat in the hands and then lays the hands towards Mount Kenya for prayers, and it will lay. Yes, it is for the purpose of worship, but it is a parasitic tree. You can see the one growing like just in the front there. See the young one growing on top of the acacia? It is parasitic. Yeah, growing. After 10 times, 10 years when you come back, they still prevail and consume all the acacia. And
there is a conflict between now the tradition and the science. Scientists say it's a bad tree because it loses a lot of water to the atmosphere. Okay, so it's not a good tree for the conservation of the groundwater, right? So that is the conflict between the African tradition and the scientific. আমরা যখন চলে আসি তখন রেবন্তকে একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেন যে ইফ ইউ ওয়ান্ট টু মেক ইয়োর ড্যাডি প্রাউড স্টাডি হার্ড। Indians are now the 43rd listed communities in Kenya. They are the 43rd tribe. As for those who came here during the construction of the railways in the late 18th century, and now they are the third generation, and also nowhere else but Kenya is their home, and so now they are here to stay. জর্জের 3 ছেলে মেয়ে, আর জর্জের কাছেই আমি প্রথম শুনি যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ানদের ব্যাপারে কিনিয়ানদের ধারণা যে ইন্ডিয়ানরা খুবই ধনী হন, এবং সেই ধারণাটার কারণ হচ্ছে কিনিয়াতে মোস্টলি ইন্ডিয়ানস আর seen as the business class, because industrialists বা businessmen are mostly Indians over there. তো ওদের জর্জদের ধারণা যে ইন্ডিয়ান মানেই তাদের সারনেম বোধহয় পটেল হবে এবং প্রচুর পয়সা তাদের। আমরা খানিকটা জর্জের সেই ধারণা ভাঙার চেষ্টা করলাম। জর্জকে আমার সারা জীবন মনে থাকবে।